বন্ধুদের স্বাগত ও শুভেচ্ছা। আজ বেশ কিছুদিন পরে কবিতার লাইভ নিয়ে আবার আপনাদের সামনে আসলাম। ব্যক্তিগত কিছু সমস্যা, পারিবারিক কিছু সমস্যা আমাকে সেই সময়টা দেয়নি যে সময়টার জন্য লাইভে আসতে পারি। আজকে সময় করে নিলাম। আবার এই লাইভে এসে আমরা তো আসলে কোনো সুখবর এখনো দিতে পারিনি। প্রতিদিন মৃত্যুর মিছিল বাড়ছেই। প্রতিদিন আক্রান্তের পরিমাণ আমার দেশে যেমন বাড়ছে, পৃথিবীব্যাপীও বাড়ছে। তার মধ্যেই আমরা নিজেদেরকেও যেন খেই হারিয়ে ফেলেছি। মানে আমাদের ভেতর এক অনন্ত শূন্যতা মানুষের মধ্যে দেখতে পাচ্ছি। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাই নিয়ে আমরা বিভিন্নভাবে আমাদের মতন করে আছি। জানি না এই দুঃসময় কবে পার হবে, কবে এই দুঃসময় থেকে মুক্তি মিলবে আমাদের, আমরা বিশ্বাসের সাথে শ্বাস নিতে পারবো। এখন সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছিল যে আমরা শ্বাস নিতেও বিশ্বাসটা পাচ্ছি না। এমনই একটা সময়ে আমরা আমাদের সময়টা যাচ্ছে সেইভাবে। তা আসি, কিছুক্ষণ কবিতার মধ্যে থাকি, একটু শ্বাস খুঁজে নেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে কয়েকজন এসছেন আমি দেখতে পাচ্ছি। কবি তৌফিক জহুর আছেন, কামরুল বাহার ভাই আছি, ধন্যবাদ। ত্রিপুরা থেকে মনীষ চক্রবর্তী দাদা আছেন, শামিমা ডেইজি লিপি প্রিয়জন আছে, শাহনাজ প্রামাণিক সুমন আর এক প্রিয়জন আছেন, নাজিম খোকন আছেন, কবি নাজিম খোকন। শাহনাজ প্রামাণিক সুমন লিখছেন, দেখছি ভাই স্বাগতম, অপুরাণ শুভকামনা, ধন্যবাদ সুমন। মনিরুল ইসলাম মনিরুল ভাই হাজির, প্রিয় কবি, ধন্যবাদ। নাজিম খোকন জানাচ্ছেন শুভেচ্ছা, সুন্দরতা, আপনাকেও শুভেচ্ছা। নুরুল নাবেদ ভাই দেখছেন। মনীষ দা লিখছেন, নমস্কার দাদা, আছি সঙ্গে, পৃথিবী তাড়াতাড়ি সেরে উঠুক এই আশা রাখছি। সবাই এই আশায় রাখছি পৃথিবী কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবে তার আপন বলয়। আলমগীর কবির বুলবুল ভাই অনেকদিন পরে দেখলাম আছেন। আপনার দরবারে হাজির হয়েছে প্রিয় কবি নুরুল নাভেদ। হ্যাঁ, নুরুল ভাই অনেক ধন্যবাদ ভাই। আমার বন্ধু লাকি আছে, এম রহমান লাকি। আমার গুরুজন প্রিয় কবি ইন্দ্রনীল সেনগুপ্ত আজকে আছেন। দাদা নমস্কার, ভালো থাকবেন। মজিবুল হক প্রিয়জন, কবি আপনজন ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। নওরাজ নিশাত সুন্দর, ধন্যবাদ কবি, ভালো লাগলো আপনি আছেন। জাহাঙ্গীর হোসেন চাঁদপুর থেকে আমিও আছি, অনেক ধন্যবাদ। তো আজকে আমি যাদের কবিতা পড়ব আমি জানিয়েছিলাম, খুব শেষ সময়ে জানিয়েছিলাম। হঠাৎ করে চিন্তা করলাম যে অনেক দিন লাইভে আসি না, লাইভটা করা দরকার আমার কাছে মনে হলো। সোহেল মাহবুব আছেন, আরশেদা জাহান আছেন। তাৎক্ষণিকভাবে আমি আমার কাছে যাদের কবিতা ছিল, এর মধ্যে কবি তৌফিক জহুর, কবি নাজিম খোকন, কবি শাহনাজ প্রামাণিক সুমন, কবি মনিকা দাস, কবি আদিত্য নজরুল এবং কবি মুজাহিদ আহমদ, এই কজনের কবিতা আমার সবাই প্রিয়জন। তাদের কবিতা আজকে পড়ব। নাহারাপা আসছেন, নাহারাপা অনেক ধন্যবাদ। সোহেল মাহবুব, আপনার জামাটা কাব্যিক আরিক ভাই, অনেক ধন্যবাদ ভাই সোহেল।
উম, হ্যাঁ, এটা খাদি খাদি জামা, আমাদেরই তাঁতের তৈরি একটা জামা। হ্যাঁ, ফতুয়া আর কি। যাই হোক, হ্যাঁ। তা আমি যার কবিতা দিয়ে শুরু করতে চাচ্ছি, কবি আহ, তৌফিক জহুর। আম, খুব এই দুঃসময়ে তৌফিক জহুর বেশ কিছু কাজ করছেন আমি দেখতে পাচ্ছি, এবং ফেসবুকের কল্যাণে তাকে জানতে পারছি। প্রচুর বই নিয়ে তার বই পাঠের উপরে আহ, বেশ কিছু গদ্য ইতিমধ্যে আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছে সেই কবির বা গল্পের। যেমন পরিচয় করে দিয়েছেন, তেমনিভাবে সেই কবি বা গল্পকারেরও পরিচয় তিনি করে দিয়েছেন। হ্যাঁ, নাহার আহমেদ আপা, শুভকামনা, আপনার জন্য শুভকামনা। কুশল ভৌমিক, প্রিয়জন আছি। টোটকা ওষুধ মাঝে মাঝে পাচ্ছি, ধন্যবাদ আরিফ ভাই। মনি ভাই, কীভাবে পাচ্ছেন টোটকা ওষুধ মাঝে মধ্যে আমাদেরকেও জানাবেন। হ্যাঁ, অমিতাভ মিত্র আছেন। সারোয়ার জাহান, আই এম ওয়াচিং, ধন্যবাদ। আহ, তৌহিদ আজিম আছেন। উনি সবসময় থাকেন, এটা ভালো লাগে। তো যাই হোক, তৌফিক জহুরের এই কাজগুলো এই দুঃসময়ে তার পঠন এবং পঠন পরবর্তী সেই কবি বা গল্পকারের পরিচয় করে দেওয়া, তার সূত্র ধরে অনেকটা জানতে পারছি। কবি তৌফিক জহুরের কবিতা পড়ছি আমি। উষ্ণতা, এক কাপ কফি ও তুমি। তৃষ্ণার্ত আত্মায় এক কাপ কফি ও তোমার সান্নিধ্যে বিকেলটা আমি সাজিয়ে ফেলি অভিজাত রঙে। মিথ্যার অন্ধকারগুলো সরিয়ে জ্বালিয়ে দেই প্রেমের বাতি। যতবার তোমার কাছে পৌঁছে যায় আমার নাকে মাতোয়ারা জাগায় কাঁঠাল চাপার গন্ধ। তোমার কল্যাণিয়া মুখ দেখে ভুলে যায় কফি ঠান্ডা হতে চলেছে। প্রতিবার প্রতিক্ষণ একই ছবিতে ভাসিয়ে দেই আমার বর্তমান ও ভবিষ্যতের ওয়াদা। মেঘবালিকা ও মেঘবালিকা, জীবনের মোহে চিরটা কাল তোমার পাশে বসেই চুমুক দিতে চাই কফির উষ্ণ পেয়ালায়। খুব রোমান্টিক একটা কবিতা, মেঘবালিকা। মেঘবালিকা খুব ব্যবহৃত একটি চরিত্র কবিদের কাছে। হ্যাঁ, এর মধ্যে দেখছি আমাদের বাবলু ভাই আছেন, আবদুল্লাল মাহমুদ বাবলু ভাই। আপনি কেমন আছেন? আপনার জন্য শুভকামনা, অবশ্যই ভালো থাকবেন, দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এটুকু আমরা সবসময় কামনা করি। জয়শ্রী রায় আমার দিদিমণি আছে, অনেক অনেক শুভকামনা দাদা ভাই। আপনার জন্য অনেক শুভকামনা, সবসময় ভালো থাকবেন। কবি মাসুদার রহমান আসছেন, প্রিয় একজন কবি, খুব প্রিয় কবি একজন। মাসুদার ভাইকে অনেক ধন্যবাদ আছেন। পড়ছি কবি তৌফিক জহুরের কবিতা। এবারের পরের কবিতা ৮ বছর এবং বসেক ধুলি ম্লান। ৮ বছর এবং বসেক ধুলি ম্লান। আমি জানতাম এই ঝড় থেমে গেলে কাঁসার থালার মতো একটা গোলগাল সূর্য উঠবে, যে সূর্যের আলোয় পথ চলব বলে ঝড়ের রাতেই আমরা বেরিয়ে পড়লাম বৃষ্টির হাত ধরে। সকালের রূপালি রোদে গোসল করতে করতে আমরা সাগরে নেমে গেলাম। সাগরের ফেনায়িত ঢেউ আমাদের শেখালো বসেকের আশ্চর্য উষ্ণ সাক্ষাৎ। ৮ বছর পর বৈশাখ এলো অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে। আমাদের গৃহবন্দী করা হলো বাতাসে মৃত্যুর হুলিয়া। সকালের আলোয় ভিজি না কতদিন, সাগরের জলে হয় না আলিঙ্গন। বিকেলগুলো একা একাই সন্ধ্যা হয়ে যায়। রাতের প্রহরী দরজা খুলে দিলে আসে ভোর। নীলাকাশে দেখি অসংখ্য পাখি, প্রাণের আলো নিভে যায় মাটির জমিনে। পৃথিবীতে সাইরেন বাজিয়ে
অজানা গন্তব্যে চলে যায় মানুষ। খুব সমসাময়িক সময়ের একটা কবিতা। তাহেরা খাতুন ভাইয়া, আমিও আছি। কবিতা শুনে কিছুক্ষণ ভুলে থাকার চেষ্টা। প্রত্যাশা সেরে উঠো পৃথিবী। হ্যাঁ তাহেরাপা, সেটাই আমরা চেষ্টা করছি। সবাই ভালো থাকুন, পৃথিবী সুস্থ হয়ে যাক। অচিন্ত চয়ন ভাই শুনছি, অনেক ধন্যবাদ ভাইয়া। অনুপ গুপ্ত দাদা আছেন, ভালো লাগছে, ধন্যবাদ। সাথে আছি, সুন্দর কবিতা মেঘবালিকা। হ্যাঁ নাজিম খোকন। মাহবুবা ফারুক, আছি কবি, অনেক ধন্যবাদ মাহবুবা ফারুক। পড়ছি তৌফিক জহিরের কবিতা। পরের কবিতা আলোর বৃষ্টি। আলোর বৃষ্টি। মানুষের আত্মার আরতি কবিতার চয়নে চয়নে ছড়িয়ে পড়ুক বিশ্বময় শুভকামনা। আপনাকে ধন্যবাদ আরশেদে জাহান, আপনাকে। মানিক বৈরাগী চলে আসছে, আমার প্রিয়জন। ধন্যবাদ মানিক বৈরাগী দাদা। আলোর বৃষ্টি। মোরগ ডাকা ভোরে মাঠে বের হয়ে একা, সূর্য আড়মোড়া ভাঙে আমাকে দেখে। আলোর বৃষ্টি ছিটিয়ে দেয় চারপাশ, বৃষ্টি কুড়াতে কুড়াতে পথ চলি। পথের দুপাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া, মাঝখানের পথ কোথায় গেছে কে জানে। আমি রোদের পোশাক পরে নেই, আমার চারপাশে ঘুরতে থাকে ভিটামিন ডি। রোদেরা পাহারা দেয় দিগন্ত ব্যাপী সবুজ ক্ষেত, ঘাসগুলো রোদে ভিজে ভিজে যুবতী হয়ে যায়। কোমল ভোর আর বিকেলের রোদগুলো বুঝিয়ে দেয় দুপুরের উষ্ণ আলিঙ্গন। একদিন আলোর মিছিল ডেকে আনব তোমার সবুজ গালিচা বিছানো উঠানে। মুঠো মুঠো রোদ ঝিমাবে বসে বসে, যেখানে অপেক্ষায় একটা সাজ দাঁড়িয়ে দুয়ার খোলার জন্য নাম ধরে ডাকবে তোমার। সাজের বাতি নেমে আসবে আকাশ বেয়ে, আমি খুঁজে বের করব আলোর রসায়নে আলোর দেহ। খুব সুন্দর কবিতা, খুব সুন্দর কবিতা। সাজের বাতি নেমে আসবে আকাশ বেয়ে, আমি খুঁজে বের করব আলোর রসায়নে আলোর দেহ। সুন্দর কবিতা। ইমরুজ সোহেল ভাই আছেন, অগ্রজ কবি, অনেক ধন্যবাদ ভাই আপনাকে, আপনি আছেন। রামেশ্বর ভট্টাচার্য দাদা, নমস্কার দাদা, কেমন আছেন দাদা? আপনি দেখছেন, আমার খুব ভালো লাগছে। নিশ্চয়ই ভালো আছেন, আপনার জন্য শুভকামনা। চিশতি মাহমুদ হাসান, এক্সিলেন্ট, ধন্যবাদ ভাইয়া, ভালো আছো নিশ্চয়ই, ভালো থেকো। বঙ্গবন্ধুকে নিয়ে এক কবিতা পড়বেন কবি? আচ্ছা, যদি সুযোগ পাই আমি পড়ব বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, যদি সুযোগ পাই নওরোজ নিশাদ, আমি পড়ব, আমি একটা কবিতা আপনার সৌজন্যে পড়ব। তৌফিক জহিরের আরেকটা কবিতা, শব্দের কাজ। কয়েকটা শব্দ তোমার উঠোনে দিলাম, রোদে ভেজাবো যেন ঝনঝনিয়ে বাজে। তুমি মুঠোফোনে চিৎকার করে বলতে লাগলে, তাড়াতাড়ি এসো, শব্দগুলো খয়ের মতো ফুটছে। আমি দৌড়ে তোমার আঙিনায় গিয়ে দেখি, এক একটা শব্দের আওয়াজে গাছের জন্ম হচ্ছে। আমি 40টা গাছ নিয়ে এলাম বাড়িতে, বারান্দায় ছাদে গাছগুলো রেখে দিলাম। সকালের আলোয় দেখি 200 গাছ হয়ে গেছে। তোমাকে ফোনে বললাম, এসো দেখে যাও, শব্দ ও স্বপ্নের অলৌকিক সঙ্গমে গাছ হয়। বাহ, সুন্দর। কাকুর ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকুর ভাই? ভালো আছেন নিশ্চয়ই। আমাদের জন্য দোয়া করেন কাকুর ভাই। হ্যাঁ, আদিত্য নজরুল আসছেন, দারুণ, ধন্যবাদ। আমি এতক্ষণ পড়ছিলাম চন্দ্রশিলা ছন্দ আছেন, খুব ভালো লাগছে কবি, ধন্যবাদ। তাহমিনা শিল্পী, শব্দ সংযোজনটা চমৎকার, আরিফ ভাই, অনেক ধন্যবাদ। তাহমিনা শিল্পী আপনাকে। দেখছেন, আরও দেখছেন প্রত্যয় হামিদ, দেখছেন, আচ্ছা ধন্যবাদ প্রত্যয় হামিদকে, দেখছেন লাইভটা। মুগ্ধ আপনার কণ্ঠে। আমি এতক্ষণ পড়ছিলাম তৌফিক জহুরের কবিতা। আমি এবার যার কবিতা পড়ব, আমাদের ওপার বাংলার ত্রিপুরায় থাকেন কবি মনিকা দাস।
তিনি পেশায় একটি স্কুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসেবে আছেন, অধ্যক্ষ হিসাবে কর্মরত, শিক্ষকতা পেশায় জড়িত। ত্রিপুরায় আমাদের অনেক কবি আছে, অনেক প্রিয়জন আছে। আমরা আসলে একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ত্রিপুরা এবং রাজশাহীর দূরত্বটা অনেক, আমি একটু চেষ্টা করি দূরত্বটা কমানোর জন্য। যাই হোক, দিদির কবিতাটা পড়ি, সেই দূরত্বটা কিছুটা কমানোর চেষ্টা করছি। রামেশ্বর ভট্টাচার্য দাদা, ভালো লাগছে, এটা আমারও শুনে ভালো লাগছে যে আপনার ভালো লাগছে। হাসিবুল ইসলাম ভাই, কবি তৌফিক জহুরের কবিতা চমৎকার লাগলো, আবৃত্তির কথা বললাম না। আচ্ছা বড় ভাই, ঠিক আছে, বলতে হবে না, ধন্যবাদ আপনাকে। সুনীল শৈশব আসছে চলে, প্রিয়জন, বন্ধুর মতোই, ছোট ভাই হলো বন্ধুর মতোই সুনীল শৈশব। রাজা আসলাম তো আছেনই, সে কি, আমি তো জানতেই পারিনি। হঠাৎ করে রাজা ভাই বিকেলবেলা মনে হলো যে অনেক দিন বসি না, একটু বসি আজকে, এই হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম রাজা ভাই, সময়টা একটু অন্যভাবে কাটানোর চেষ্টা করি। ধন্যবাদ রাজা ভাই। আচ্ছা, আমি বলছিলাম কবি মনিকা দাসের কবিতা নিয়ে, মনিকা দাস সম্পর্কে বলছিলাম। আমি এখন তার কবিতা পড়ছি। তার কবিতার প্রথম কবিতা, ছোট্ট ছোট্ট দুটো কবিতা আগে পড়ি। পুরুষ তোমাকে। কবির এই কবিতাটা একটু অন্য টাইপের, যদিও খুবই কমন একটা বিষয়, যে আমরা নারীকে আসলে কিভাবে দেখছি, নারীকে আমরা কি কখনো সেইভাবে মূল্যায়ন করেছি কি না, এই পুরুষতান্ত্রিক সমাজে যেটা হয়ে আসছে সেরকমই বিষয়টা। কবিতাটার নাম পুরুষ তোমাকে। নিষিদ্ধ ফল খাওয়ার কথা বলেছিলাম আমি প্রথম, প্রেম আবেশের পরশ তোমায় দিয়েছিলাম আমি প্রথম, আমি প্রথম জানিয়েছিলাম তোমার সন্তানের মা হবে, আমার থেকে পেয়েছিলে তুমি পিতৃত্বের অপার গর্ব, আমি তোমাকে শিখিয়েছিলাম কাপড় পরে সভ্য হতে, যাযাবর বৃত্তি ঘুচিয়েছিলাম কৃষিকাজ শিখিয়ে দিয়ে, ইউটেরাসে ছোট্ট তোমায় লালন করি আমি প্রথম, স্তন সুধাতে প্রথম পুষ্টি জুগিয়েছিলাম আমি প্রথম, তবুও আমি প্রথমা হতে পারলাম কই, বানিয়ে দিলে দ্বিতীয়া, দ্য সেকেন্ড সেক্স। সুন্দর একটা। তার আরেকটি কবিতা, সাধু সাবধান। ভালো মানুষের মুখোশ পরা মানুষেরা, প্রেমিকের মুখোশ পরা মানুষেরা, পণ্ডিতের মুখোশ পরা মানুষেরা আজ পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে। মুখোশ মুখোশে ছয়লাভ, মুখোশে মুখোশে সংঘাত, স্বার্থের জন্য, লোভের জন্য, ক্ষমতার জন্য চারিদিকে চোলাবাড়ি, কখন কোথায় কিভাবে কার ছন্দপতন হবে কেউ জানে না। সাধু সাবধান। হ্যাঁ, পরের কবিতা একাকিত্ব। গৌতম লস্কর, আমার বন্ধু গৌতম লস্কর, ফুলের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ গৌতম, রাতে দেখা হবে রে, ভালো থাকিস। তৌফিক চৌধুরীর কবিতা ভালো লাগলো, শাহনাজ প্রামাণিক সুমন বলল। ধন্যবাদ শাহনাজ প্রামাণিক সুমন, জানিয়ে দিলাম। একাকিত্ব, কবি মনিকা দাসের কবিতা একাকিত্ব। বলেছিলে তিতাসের সামনে গেলে অনুভব করো একাকিত্ব, চলে যাও মোহনায় সাগরের সাথে আলাপ করে নাও বন্ধুত্ব, যে কালো কাকের ছায়া তোমার মধ্যদিনের উজ্জ্বল রোদ্দুরকে করে দেয় ম্লান, তবে তাকে পাঠিয়ে দিও সাইবেরিয়ায়, নীল মৃত্যুর নগরী থেকে তুলে আনো এক মুঠো গোলাপ ফুল, যার তাজা সুবাস তোমায় দেবে পরশ মনের সুখ। তারপর ছুটে যাও দিক বিদিক অশ্বমেষের ঘোড়ার সঙ্গী হয়ে, মরা নদীর হাওড়ার বুকের পলি তুলে বানিয়ে দাও
কলোরাডোর গ্র্যান্ড ক্যানিয়ন, আসুক জোয়ার, অথবা চলে যাও রবীন্দ্র উদ্যানে, নিয়ে আসো এক মুঠো সবুজ আবেগ, রাশি রাশি ফুল, শ্বেতশুভ্র দ্যুতি, অমর সুবাস, সাদা পাখির কলতান, চিরনির্ভয়, শাশ্বত ও চির অম্লান। সুন্দর কবিতা। কবিতা আরেকটি কবিতা পড়ছি, কবি মনিকা দাস। গৌতম লস্কর, এক্সিলেন্ট, অনেক ধন্যবাদ বন্ধু। মনীষ চক্রবর্তী, কোনো দূরত্বই নেই আমাদের দাদা, আমরা সবসময় প্রাণের কাছাকাছি আছি। হ্যাঁ, আমি সেটাই মনে করি, সেটাই আরও একটু ঝালিয়ে নেওয়ার জন্যই বললাম আর কি দাদা। হ্যাঁ, আসলে আমাদের মাঝখানে একটা কাঁটাতার, আমাদের দূরত্ব সবসময় মনের থেকে না করলেও সীমান্তের কাঁটাতার আমাদেরকে দূরত্ব করেই রেখেছে, যেটা হওয়ার কথা ছিল না। এই কষ্ট আপনারও যেমন আছে, আমারও তেমন আছে, সামগ্রিকভাবেই আছে। পড়ছিলাম, আমি জানি না দিদি কবিতা শুনছেন কিনা, মনীষদা দিদি আছেন কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি না দিদিকে। যাই হোক, দিদির আরেকটা কবিতা পড়ছি, মনটা আসলে কি। কবিতাটা একটু অন্য টাইপের, ভালো লাগা কবিতা। বেশ অহংকার ছিল নিজের মনটাকে জানার, বলা যায় একটা প্রচ্ছন্ন গর্ব ছিল। মনটাকে মনে হতো একটা শান্ত সজল মেঘ, আকাশ নীলে বাধ্য অনুগত, যার বাড়িধারা স্নিগ্ধ পেল একমুখী, যেন শরতের স্বর্ণাভ আলোয় রিমঝিম বৃষ্টি, বা শীতের হাওড়া ক্ষীণ জলস্রোত, তিত্তির করে অবিরাম বয়ে চলা মৃদুমন্দ গতি, যেন কোথাও কোনো কাজের তাড়া নেই। কিন্তু মনটা যে বাগে পেলেই হয়ে যেতে পারে চঞ্চল হরিণ, অথবা 4-5 দিন বয়সের নবীন নধর বাছুর, যার দিক বিদিক জ্ঞান নেই, অথচ ছুটে চলায় আনন্দ, এটা জানা ছিল না। ভাবনার গভীরে ডুব দিয়ে প্রশ্ন জাগে, মনটা আসলে কি? ডুবুরি হওয়া কি এতই সহজ? তলিয়ে যেতে যেতে ভাবি, মনটা হীরকের মতো উজ্জ্বল, রূপালী, দ্যুতিময়, কঠিন, না মুক্তার মতো সাদা, শান্ত, শীতল স্পর্শ, নাকি কাশফুলের মতো নরম, আদুরে, রোদ মাখানো, বা এমিবার মতো? সুন্দর কবিতাটা, সুন্দর। হ্যাঁ, ইলারানী ছোট বোন দেখছে, দিদি ভালো আছেন নিশ্চয়ই। বন্ধু কবি হাসিদা মনও আছেন, অনেক ধন্যবাদ মন তোমাকে। কবিতা পড়ছিলাম কবি মনিকা দাসের কবিতা। কবির আরেকটি কবিতা পড়ছি, ছোট্ট একটা কবিতা, বুকের ভেতর জ্যোৎস্না ছিল। তোমার কাছে গিয়েছিলাম হৃদয় জোড়া জ্যোৎস্না নিয়ে, তুমি তখন আবছা আকাশ, অন্ধকারে মেঘ ঘনিয়ে। বললে তখন সৃষ্টি ছাড়া গদ্য পদ্য কত, বললে আরো ক্ষোভ ছড়িয়ে, বললে শত শত। অবাক আমি তোমায় দেখি, আরো অবাক মানি, পাগল তুমি, প্রেমিক তুমি, সেসব আমি জানি। কিন্তু ভাঙলে কেন প্রতিশ্রুতি, ভাঙলে কেন মন? বুকের ভেতর জ্যোৎস্না ছিল, জানলে না তখন। সুন্দর কবিতা পড়লাম, কবি মনিকা দাসের কবিতা। এবার কবিতা নিয়ে আসছি আরেকজন এই সময়ের অন্যতম কবি, যার লেখনীর মধ্যে নিজস্ব একটা ধারা তৈরি করতে পেরেছেন। মনিকা দাসকে এখন দেখতে আছেন, ধন্যবাদ দিদি, আপনি আছেন। চমৎকার ইনফর্মাল লাইভ, চলুক সুধা ছড়িয়ে। হ্যাঁ, ধন্যবাদ, নমস্কার দাদা, দেরি হলো শুনছি। হ্যাঁ, শোনো তাহলে দিদি, আমি পড়ছি, আরও কিছুক্ষণ আছি। মায়া মেদুর কবিতা, হ্যাঁ, নাজিম খোকনের বক্তব্য। যতন দেবনাথ দেখছেন, অরুণ কুমার দেবনাথ মনাও দেখছে, শুনছে দিদিও শুনছে। আচ্ছা, ধন্যবাদ দাদা। তামিদা কুরাশি আপা আছেন, আমার প্রিয়জন বড় বোন,
এর মতন কবি তামিনা কোরাইশিও আছেন। কবিতা শুনছি, মুগ্ধতায় ভালো লাগছে তামিনা কোরাইশি আপার কথা। ধন্যবাদ, শুভকামনা কামরুল ভাই, যতন দেবনাথ। আচ্ছা, আমি এখন পড়ছি কবি আদিত্য নজরুলের কবিতা। আদিত্য নজরুল খুব পরিচিত একজন কবি, বাংলা কবিতায় এপার ওপার দু জায়গায় তার বেশ পরিচিতি আছে। তার কবিতা শীতলক্ষার মেয়ে, মাকে নিয়ে তার বেশ কিছু কবিতা আছে। আমি তারই কিছু কবিতা মাকে ঘিরে কয়েকটি কবিতা পড়ব। যে কয়টি পড়ব তার মধ্যে মাকে প্রাধান্য দিয়েই আমি পড়ব। তৌফিক জহুর, অনেক ধন্যবাদ, দারুণ হচ্ছে আরিফ ভাই, ধন্যবাদ। অনুপ গুপ্ত, চমৎকার কবিতাটি, অনেক ধন্যবাদ, কবিকে জানিয়ে দিলাম। শীতলক্ষার মেয়ে, কবি আদিত্য নজরুল। সারাক্ষণ আমার মা মৌমাছির মতো ব্যস্ত থাকতেন। সংসারের কাজে, রান্নাঘর থেকে পুকুরের ঘাট, আর থই থই হলুদ রোদের উঠোনের ধান দুপায়ে নাড়ানো যেন তার পৃথিবী সীমানা। মার পৃথিবীতে কোনোদিন উঠেছে কি পূর্ণিমার চাঁদ? মা কেন জ্যোৎস্নার গল্প ভালোবাসতেন তবে? ছইওয়ালা নৌকাগুলোর উদ্ধৃতি দিয়ে বলতেন, বর্ষায় নাওরি নৌকার সৌন্দর্য রাজতরণের স্বপ্ন ভাঙে। মা যখন গল্প বলতেন, মনে হতো কিন্নর কণ্ঠ নদী, নিঃশ্বাসের বৈঠা বেয়ে পাড়ি দিচ্ছেন অচিন দুঃখ মাঝি। মা কি ভাটিয়ালি সুরের মূর্ছনায় পৌঁছে যেতে চেয়েছিল অন্য কোনো ঘাটে? তারপরও মা আমার সংসারী ছিলেন। শীতে বুনতেন পশমি কাপড়, ঝকঝকে রাখতেন তৈজসপত্রের রং। সন্ধ্যাবেলা ঘরে ফিরে দেখতেন গণভোটের বাক্সের মতো ভরে আছে তার পানের কৌটা। যুগল পাখির মতো চোখ নিয়ে গল্পের আসরে বহুদিন গল্প শুনি না মা। ছমছম কালো রাতে এখনো কি গল্প শুনতে আবদার করে কোনো এক রূপকথার ডালিম কুমার? খুব হৃদয়স্পর্শী কবিতা এগুলো। আহা সুধা, মনিরা, শিউলি আমার বন্ধু আছে, এলাম বন্ধু, ধন্যবাদ বন্ধু। তোমরা আসলেই আমার ভালো লাগে, সেটাই। সারাক্ষণ আমার মা মৌমাছির মতো ব্যস্ত থাকে। হ্যাঁ, দারুণ, আদিত্য নজরুল বন্ধু, ধন্যবাদ। এবার একটু অন্য টাইপের কবিতা পড়ি। উদ্বাস্তু। এই হাত দুটি যুক্তরাষ্ট্র, ফিউশন রেজারটা শক্তিশালী ইসরায়েল। অজস্র মানুষের ভিড়ে আমি একজন হত্যাকারী। ক্লিন শেভ করতে করতে আজ সকালবেলায় আমার গালকে ফিলিস্তিনের একখণ্ড ভূমি মনে হলো। দাড়িগুলো কি তাহলে একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিল তৎনীতে গালে, যার অপরাধে আমি জন্মভূমি থেকে দাড়িগুলোকে বিতাড়িত করে দিচ্ছি? শেভ করতে করতে মনে হলো আমি একজন হত্যাকারী। আমার হাত দুটো যুক্তরাষ্ট্র। অসম্ভব সুন্দর একটা কবিতা। যুক্তরাষ্ট্রকে আমরা বলতেই পারি সে হত্যাকারী। আমরা সবসময় দেখি অনেকে আছেন। শেলি সেনগুপ্ত, চমৎকার কবিতা, চমৎকার আবৃত্তি, ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। আবৃত্তি করছি না, পাঠ করছি আর কি। আমি আসলে আবৃত্তি কিছু জানিও না তেমন। সারা জাহান পেয়ারলি আছে, হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপু কেমন আছো তুমি? অনেক দিন পর তোমাকে যেন আমি সামনে পেলাম এরকম মনে হচ্ছে। অনেক শুভকামনা তোমাদের জন্য। হ্যাঁ, ভীষণ ভালো। ইলা রানী সরকার। যুক্তরাষ্ট্রের পরে আমি আবার কবির প্রথম কবিতার ধারায় আরেকটি কবিতা আমি পড়ি।
এটাও একটা অসাধারণ কবিতা, আবিষ্কার। মাকে নিয়ে কবিতাটা খুব ভালো লাগলো বন্ধু। হ্যাঁ, এটাও মা এবং বোনকে নিয়ে কবিতা, আবিষ্কার। আমি কাঁদছি, কান্না শুনে কালবৈশাখী তাড়া খাওয়ার বেদনায় ভেঙে চুরে মা দৌড়ে এসে বললেন, কি হয়েছে বাবা, কাঁদছিস কেন? আমি কাঁদছি। বড় বোন দৌড়ে এসে কচি গাব পাতার কোমল সুরে স্নেহের আগুন জেলে বললেন, কাঁদছিস কেন তুই? বিদ্রুপ কটাক্ষ অতিক্রম করে বন্ধুরা পৃথিবী ঝড়ো হাসি দিয়ে বলল, কাঁদছি কেন? আমাকে কেউ কাঁদতে দেখে পাড় ভাঙা নদী কণ্ঠে বলল, তুমি কাঁদছ কেন? কান্না উদ্বাস্তুদের মৌলিক অধিকার। কি করে তাদের বলি আমি মানুষের কান্নার প্রতিনিধিত্ব করছি? হ্যাঁ, কবি আদিত্য নজরুলের কবিতা। অমিত গোস্বামী দাদা আছেন। দাদা, ভালো পাঠ কি আবৃত্তি নয়? উচ্চারণগতভাবে দাদা আমার অনেক সীমাবদ্ধতা আছে। আবৃত্তি শিল্পীদের এই উচ্চারণগত সমস্যা হলে তাকে আবৃত্তি শিল্পী বলা যায় না দাদা, আমি এটা মনে করি আর কি। ধন্যবাদ দাদা। অমিত গোস্বামী দাদা আছেন, আমার খুব প্রিয়জন দাদা, থাকেন, তাই আসেন, এটা আমি প্রেরণা পাই। ধন্যবাদ। আদিত্য নজরুলের কবিতা বর্ষাতি। ঘরের সামনে ডালিম গাছের নিচে সময়কে বৃদ্ধঙ্গলি দেখিয়ে ঠায় বসে থাকেন মা। তার হাতের লাঠি জীবিকাবিহীন বৃদ্ধদের কালো পাজরের মতো। লাঠিটা থুতনির নিচে রেখে মা যখন এক মনে কিছু ভাবতে থাকেন, তাকে সাদা বক মনে হয়। মায়ের সারস ভাবনা দেখে থই থই জলাশল হয়ে যায় আমাদের চোখ। ভাবছি কখন মা সাদা বক আমাদের একা করে উজাড় উড়ালে দূরে চলে যায়। কবিতাগুলো খুব টাচি কবিতা, মাকে নিয়ে কবিতা আসলে খুব টাচি হয়, মন ছুঁয়ে যাওয়া সব কবিতা। আবৃত্তি চমৎকার হচ্ছে। ধন্যবাদ যতন দেবনাথদা। মোস্তফা আনসারি, দেরিতে এলাম, শুভকামনা সকলের জন্য, অনেক ধন্যবাদ। অরণ্য রবি আছেন। দাদা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বর্ষাতির পরে আমি কবির আরেকটি কবিতা পড়তে চাই, কবি আদিত্য নজরুলের টেলিপ্রিন্টার। কবিতার নাম টেলিপ্রিন্টার। হেমন্ত এসেছে মাঠে, অভাবের দৈরাত্ম্যকে পরাজিত করে কমান্ডারের মতো উল্লাস করছে মাঠে মাঠে সরফরাজি কৃষক। পরাজিত শোকে খাকি পোশাকের পাকিস্তানি সৈন্য হয়ে খেতে খেতে শুয়ে আছে মূল। হেমন্তের মাঠে বিজয় এসেছে। ফ্যান ভাতের সুঘ্রাণে জুঁই ফুল হয়ে ফুটবে এবার ক্ষুধা। কিষানির মাখন ফর্সা পেটে কৃষক আঁকবে সুখে এই হেমন্তে একটি সন্তানের মন। আদিত্য নজরুলের এরকম কবিতাই ছিল, এ ধরনের কবিতা ছিল। আমি এবার যার কবিতা পড়ছি আমার আর এক প্রিয়জন, ছোট ভাই, একজন সংগঠক, কবিতা শ্রমিক, কবিতা প্রেমিক, কবি এবং গদ্যকার মুজাহিদ আহমেদ। নন্দিনী লুইজা আমার আর বন্ধু আছেন। নিশ্চয়ই ভালো আছে বন্ধু, ভালো থেকো। দেবাশিস ভট্টাচার্য দাদাও আছেন, অনেক ধন্যবাদ। হরিপ্রসাদ সিংহ, চালিয়ে যান। কেমন আছেন দাদা? অনেকদিন দেখা হয় না আপনার সাথে। নিশ্চয়ই ভালো আছেন, দেখা হচ্ছে না, ফেসবুকের পাতায় মাঝে মধ্যে দেখছি কাজ করে যাচ্ছেন, এটা অনেক বড় ব্যাপার, মানুষের জন্য কাজ করছেন। আদিত্য নজরুলের শব্দ সম্ভার খুবই শক্তিশালী। হ্যাঁ নাজিম খোকন, আসলেই তাই। এবার আমি কবিতা পড়ছি সেই সবুজ অরণ্যের কবি, চায়ের বাগানের শান্ত স্নিগ্ধ ছায়ার কবি
মুজাহিদ আহমেদ, মুজাহিদ আহমদ। তার প্রথম কবিতা রক্তক্ষরণ। আমিও বারবার চেষ্টা করেছি ওই সিঁড়িগুলো তুলে এনে পৃথিবীর সর্বোচ্চ স্থানে আগলে রাখি, অন্তত আর কেউ যেন না হয় তার সমান। পৃথিবীর সবচাইতে কালো মুহূর্তের কঠিনতর সাক্ষী সে, আর অক্ষত দলিল। বারুদের সবচেয়ে কটু গন্ধে সাঁতরে ছিল তার অস্পষ্ট চোখ। বিকট শব্দগুলো রক্ত হয়ে ছিটকে পড়ে সিঁড়ি থেকে সিঁড়ি, তারপর বাংলার সব লাল রঙে লাল ফুলে। ভেতরে জমানো আগুন নিয়ে ঘুমন্ত যে মানুষটি, তার অনন্ত ঘুমের ক্ষণটি ওই সিঁড়ি থেকে শুরু। মায়ের কোলে মুখ গুজে রাখার মতো নিথর মুখখানা মিশেছিল তখন, যেন চন্দ্রটা এখানেই দেবে গেছে। কালোয় কালোয় ভরেছিল রাতের দৈর্ঘ্য প্রস্থ। ভোরে সূর্য ওটাও ওঠেনি। মানুষের চোখে মুখে অনন্ত শূন্যতা, আর হৃদয়ে হৃদয়ে রক্তক্ষরণ। আমি আজকের শিরোনামটা এটাই দিয়েছি, আর হৃদয়ে হৃদয়ে রক্তক্ষরণ, মানুষের চোখে মুখে অনন্ত শূন্যতা। মাসুম হাসান ভাই, ভালো হচ্ছে প্রোগ্রাম, অনেক ধন্যবাদ। দেখছেন। ও ভাইয়া, দেরি হয়ে গেল শুনছি, ভালো লাগছে। ঠিক আছে আপু, দেখো দেরি হয়েছে, তারপরে তো আসছো তুমি। তোমাদের ওদিকে ঝড় বৃষ্টির কী খবর? সাবধানে থেকো। আমরা এখান থেকে একটু দুশ্চিন্তায় থাকি উপকূলের মানুষদের জন্য। সাবধানে থেকো, আর যেন ঝড়টা মানুষের যেন আর ক্ষতি না করে যায়, নিস্তেজ হয়ে যাক আঘাত হানার আগেই। হ্যাঁ, ধন্যবাদ শামীম আক্তার তোমাকে। ধ্রুবজ্যোতি মুকুল, কবির কণ্ঠে শুনছি কবিতা, ভালো লাগছে। দাদা কেমন আছেন? অনেকদিন পর আপনাকে পেলাম। মুজাহিদ ভাই প্রিয়জন, হ্যাঁ। শেলী সেনগুপ্ত, আদিত্য নজরুলের ভালোবাসার উপগল্প শুনতে আগ্রহী, প্লিজ। দিদি, আমার কাছে সেই কালেকশানগুলো নাই, যে কারণে আমি খুবই লজ্জিত, দুঃখিত যে আপনাকে আমি সেটা শোনাতে পারছি না। কালেকশানটা আমার হাতের কাছে নাই। অনেক ধন্যবাদ। আমি যদি কোনো সময় সুযোগ পাই তাহলে শোনানোর চেষ্টা করব। পড়ছিলাম কবি মুজাহিদ আহমেদের কবিতা। এর পরের কবিতাটা পদধ্বনি। পদধ্বনি। ধরো খুলে গেল গ্রহের সকল দরজা। যারা মহাকালের দিকে যেতে চাইছেন, গ্রহের ভেতর থেকে সহস্রে বেরিয়ে হাঁটতে হাঁটতে তারা মহাকালের দিকে ছুটলেন। আর যারা থেকে গেলেন, তারা নুহের নৌকার অপেক্ষায় থাকা নারীর মতো পুটলিটা মাথায় দাঁড়িয়ে। একটা সময় তারা উৎকণ্ঠার সমস্ত অন্ধকার ভাঁজ করে বানালেন একখানা শুভ্র জায়নামাজ। তারাও সুরমার মতো ফাড়ি দিতে চান গরিবের ঘরের দিকে অগ্রসর হওয়া ক্ষুধাকাল, যে কালের পদধ্বনি দূর থেকে এখনই শুনতে পায়। কবির আরেকটা কবিতার স্বপ্ন, কবি মুজাহিদ আহমেদ। স্বপ্ন আমিও শুনলাম শুধু। জলিল ভাই, আপনি শুনলেন, দেখছেন বোধ হয়। কেমন আছেন জলিল ভাই? মুজাহিদ ভাই প্রিয়জন, হ্যাঁ শুনলাম। স্বপ্ন, কবি মুজাহিদ আহমদের কবিতা স্বপ্ন। ধরো হঠাৎ স্থির হয়ে যাওয়া জনপদে ফুটতে শুরু করেছে ফুল। দূর জলরাজ্য পার হয়ে আসা গোলাপি ডলফিনের ছুটাছুটি শুরু হয়েছে বাড়ির আঙিনায়। জমায়েত শুরু হয়েছে মসজিদে, মন্দিরে, গির্জায়। সীমাবদ্ধতা তুলে নেওয়া হলো সব। খুলে দেওয়া হলো পাড়ার মোড়ে আটকানো বাঁশের সকল খুঁটি। শহরমুখের ব্যারিকেড নেই,
নাই হয়ে গেল, আর কোথাও বাধা নেই। চাঁদ থেকে গলে পড়তে শুরু করলো ঝলমল কিরণ। অনেক রকমের রং ও জোনাকি পোকার মতো জ্বলছে সূর্যের চারিদিকে। ধরো, দুনিয়ার সবচাইতে জঘন্যতম ইতিহাসের সমাপ্তি হয়েছে গতকাল। স্বর্গীয় সুগন্ধিতে ভরে গেছে আকাশ জমিনের মাঝেকার বিশাল শূন্যতা। আসো, উঠে পড়া সবে বজ্রায় তুলো পাল, ধরো জারি গান সামাল সামাল। এটাই যেন আমরা বলতে পারি, ঠিক কালকের ভোরেই যেন আমরা বলতে পারি, আমরা যেন জারি গান ধরতে পারি, আমরা বলতে পারি সামাল সামাল। শামসুজ্জামান ভাই, সেলিম ভাই দেখছেন, ধন্যবাদ সেলিম ভাই। কেমন আছেন আপনি? অনেককাল আপনার খোঁজ পাইনি, খোঁজ নিতে পারিনি। ফেসবুকেও ইদানিং দেখছি না আপনাকে, মনে হচ্ছে। ভালো থেকেন, সবাইকে নিয়ে ভালো থেকেন। দেখছি, শুনছি, ভালো লাগছে, অনুভূত। অনেক ধন্যবাদ ভাই। পড়ছিলাম মুজাহিদ আহমদের কবিতা, মুজাহিদ আহমদের আরেকটি কবিতা পড়ছি, রাজা বিবি আর গোলাম। তাসের বাক্সের ভেতর বন্দী হয়ে অসংখ্য রাজা বিবি আর গোলামের দল। তাদের নিয়ে আমরা আর খেলছি না, তারাই আমাদের নিয়ে খেলছেন বাক্সের ভেতর থেকে। আমরা আর উল্টো রথে, উল্টো পথে যেতে পারছি না, আমাদের সে যোগ্যতাও নেই। বাক্সের ভেতরের গোলামদের দলেও নেই। রাজা বিবির পড়শি তো দূরের কথা, তাদের প্রতিটি দানেই টেক্কার হুলস্থুল, চিরতন রুইতন সেবার দাস দাসী। চতুর্দিকে নানা রঙের চাল, খই ফোটার শব্দের মতো। সময়টাকে যদি ক্যাসিনোর টেবিল ভাবি, তাহলে দেশটা ঘুরছে চরকির মতো। আমরা যদি হই গুটি, 110-এর তীর হয়ে হয়তো বিঁধে যাব কোনো গৃহিণীর কপাল বরাবর অথবা টিপে। তারপরও কারো ভাগ্য খুলবে না। তাসের বাক্সের ভেতর বন্দী হয়েও রাজা বিবি আর গোলামদের দল খেলে যাবেন আমাদের নিয়ে নিয়তির খেলা। প্রতীকীভাবে কবি চমৎকার একটা কবিতা আমাদের সামনে উপহার দিলেন। ফরিদ সিফাতুল্লাহ দেখছেন, নাসির উদ্দিন শাহ শামীম দেখছে, ছোট ভাই কবি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। পড়ছিলাম এতক্ষণ কবি মুজাহিদ আহমেদের কবিতা। আমরা এবার আমি যার কবিতা পড়ব, আমাদের রাজশাহীর কবি কবি নাজিম খোকন। দীর্ঘদিন ধরে তিনি লিখছেন। তার আরেকটা গুণ, সুন্দর কণ্ঠ, সুন্দর রবীন্দ্রসঙ্গীত তিনি গান। আমি তার রবীন্দ্রসঙ্গীত শুনলে আমার খুব ঈর্ষা হয় তার প্রতি, এত সুন্দর করে সে গাইতে পারে। সেই কবির কবিতা পড়ছি। এটা তার সম্ভবত দ্বিতীয় কবিতার গ্রন্থ, এ আমার একান্ত ক্যানভাস। এখান থেকে আমি কয়েকটি কবিতা পড়ছি। কবি নাজিম খোকন। একটু জল খেয়ে নিই। খুব মায়া ধরা পাঠ আপনার কামরুল ভাই, অনেক ধন্যবাদ ফরিদ সিফাতুল্লাহ। তাই বুঝি হয়তোবা। আচ্ছা, পড়ছি, দেখছি আরিফ ভাই, নাসির উদ্দিন শাহ শামীম, অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থেকো তুমি, সাবধানে থেকো সবাই। কবি নাজিম খোকনের কবিতা ইলিশ। কবিতাটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই কবিতাটা দিয়ে আমি শুরু করি। ইলিশ তো আমাদের ভীষণ প্রাণের প্রিয় একটা শব্দ। সেই শব্দর রসনাটাও অসাধারণ। সেই রসনা পৃথিবী জুড়ে আর কি। সেই ইলিশ, আমাদের ইলিশ। রংহীন স্বচ্ছ জলে ঢেউ তোলে,
কোমল পেল ইলিশ, ইলিশের পেটি। সে কি বোঝে ওই ঢেউ দোলা দেয় এই পারে নোনা ধরা মাটির ওপর। মাটিরও ক্লান্তি নামে জেগে জেগে, কখন সে আসে এই মাটি অপেক্ষায় থাকে। নদী পাড়ে হিজলের তমালের বইচির বনে উড়ে যায় মাছরঙা, ছো মারে সে নদীর জলে। মাটি চেয়ে চেয়ে পার করে কত শত ঢেউ। অমেয় জলের তলে রূপবতী ইলিশ, রূপালী ইলিশ ঘাই মারে কাদায় কোমল মাটিরে। কিবোর্ডে ক্লিক মেরে নদী আঁকি, ঢেউ আঁকি, আঁকি সেই ইলিশ। বালিশ ভিজে যায় কষ্ট নোনা জলে। আসে না সে জল, ঢেউ রূপবতী রূপালী ইলিশ। আহা, আসুক কবির মনোবাসনা পূর্ণ হোক, তার রূপবতী ইলিশ আসুক তার কবিতায়, কাব্যে, মনে ও মননে। কবির আরেকটি কবিতা নাগরিক কবি। নাগরিক কবি। আকাশ ছোঁব এটা কল্পনা, ঘুড়িও আকাশ ছুঁতে পারে না। তোমায় বারবার ছুঁয়েও তোমাকে ছুঁতে পারি না। নির্লজ্জ বেহায়া হয়েছি প্রতিবার, তুমি তো আসনি কাছে। কেবল দোলা দিয়ে চলে যাও, ছোঁয়া যায় না। প্রতিমা গড়ে করেছি প্রণাম, সাড়া দাওনি। ভেতরে দাও দাও আগুন নিভিয়েছি বিসর্জনে। তোমাকে ছোঁবো বলে বারবার নিজেকে ছুঁয়েছি। চিমটি কেটে দেখেছি আমার অস্তিত্ব। অভুক্তটায় কেটেছে দিন রাত। শব্দ ছেনে ছেনে হররোজ নতুন মন্ত্রে টাটকা ফুলে গেঁথেছি মালা। ধোয়া ওঠা রসগোল্লা অর্ঘ্য দিতে দিতে জেনেছি নিজের উদর পূর্তি শ্রেষ্ঠ আরাধনা। বারবার কলিং বেল টিপে ফিরে এসেছি, দরজা খোলনি। এখন নিজেই দরজা এঁটে তান ধরেছি তানপুরায়। ও প্রেম আমার নয়। বস্তুত সেই থেকে আমি নাগরিক কবি। খুব সুন্দর একটা শেষ লাইনটা খুব চমৎকারভাবে নিয়ে আসছেন কবি। তার একটা চমৎকার মায়াবী যাত্রার শেষে খুব সুন্দরভাবে একটা চমৎকার শেষ করা কবিতা। এটা একটা ইলিশ বলে কথা, হ্যাঁ স্বামীমানের জিলিপি। নাজিম খোকন ভাইয়ের ইলিশ ভীষণ সুস্বাদু, হ্যাঁ সুস্বাদু এবং রসনা, বেশ রসনাযুক্ত কবিতা। নাজিম খোকন ভালোবাসা, আপনার জন্য ভালোবাসা। সুনীল শৈশব চমৎকার পাঠ, ভীষণ আনন্দ লাগছে। সুনীল, তোমার কণ্ঠ আমার কাছেও খুব ভালো লাগে, খুব ভালো লাগে তোমার কণ্ঠ। কবি নাজিম খোকনের আরেকটি কবিতা। নাজিম খোকন বলতেই মাঝে মাঝে নাজিম হিকমতের কথা মনে পড়ে যায় কি। নাজিম খোকন, আমাদের নাজিম খোকন আর কি, কবি ও প্রেমিক এবং প্রেমিকা। সে তো নদী, বড় বহতা হৃদয় অঞ্জলি। ওই বুকে পুড়ে পুড়ে ফিরে গেছে অন্য বন্দরে। সেখানে কি পদ্ম ফুলে নীল জ্যোৎস্নায় ভোমরা খেলা করে? সেখানে কি চাঁদ ওঠে ভর দুপুরে মৃদুমন্দ আনন্দে ছন্দে? এইখানে মরগঙ্গা পারে ব্যর্থ কবি ও প্রেমিক শুরু করে প্রাথমিক নামটা। গুনে গুনে ত্যাগ করে পৃথিবীর পুরনো যাতা এবং নিজেকে নিজেই প্রণাম করে ফিরে আসে হৃদ জলসায়। কবির আরেকটি কবিতা পড়ব, ছোট্ট একটা কবিতা, মানুষ ও জরায়ু। কবিতাটা ছোট্ট হলো
আর কবিতাটার ব্যাপকতা আমার কাছে মনে হয়েছে। খালেদ রাহি আছেন, দিল খুরশিদ, যেমন লুসি আপা আছে, আমার আপা, আমার মা আছেন, সবাই দেখছেন, যারা দেখছেন তাদের প্রত্যেককে আমার শুভকামনা এবং শুভেচ্ছা। আমি পড়ছি কবি নাজিম খোকনের কবিতা মানুষ ও জরায়ু। তোমার জরায়ু ঘিরে বৈকুণ্ঠের মালা, তুমি নিচে নামো না, ওপরে ওঠো না। তোমার জরায়ু ঘিরে গম্বুজ মিনার, চার্চের চূড়ো, কেবল জন্ম দাও, মানুষ করো না। এখন আসলে যে জরায়ুতে আমরা জন্মাচ্ছি, কতজন আসলে মানুষ হয়ে জন্মাচ্ছে, এই ব্যাপকতাটা এই খুব ভালো লাগলো এই কবিতাটা আমার কাছে। এতক্ষণ আমি পড়ছিলাম নাজিম খোকনের কবিতা। তার কবিতার পরে আমি যার কবিতা পড়ছি, আমাদেরই আর এক ছোটো ভাই কবি, যথেষ্ট সম্ভাবনা তার মধ্যে আমরা দেখতে পাই কবিতায়। কবি শাহনাজ প্রামাণিক সুমন। কবি শাহনাজ প্রামাণিক সুমন। শাহনাজ প্রামাণিক সুমন সম্পর্কে বলার কি আছে, আসলে শাহনাজ প্রামাণিক সুমন খুব পরিশ্রমী একজন কবিতা প্রেমিক, একই সাথে আবৃত্তি শিল্পী এবং সংগঠকও। নাজিম খোকন, কৃতজ্ঞতার কিছু নাই ভাই, এটা জাস্ট আমি আমার ভালো লাগার জন্য পড়ছি। এর মধ্যেই আমি প্রায় 150 জন কবির কবিতা পড়েছি আমি, এইভাবেই পড়ছি। আমার ভালো লাগছে, আমি তাই পড়ছি। এখানে কৃতজ্ঞতা না, এটা ভালো লাগা থেকে, ভালোবাসার থেকেই পড়ছি আমি। ধন্যবাদ। কে কী মনে করলো বা কারো কাছে কিছু ইসের জন্য আমি পড়ছি না নাজিম খোকন ভাই, আপনার জন্য শুভকামনা। নাজিম খোকনের কবিতাগুলো ভালো লেগেছে, কবি যতন দেবনাথ বললেন, হ্যাঁ ভালো, আমারও ভালো লেগেছে কবিতাগুলো। পড়ছিলাম কবি শাহনাজ প্রামাণিক সুমনের কবিতা জরিনা খালা। কবিতার নাম জরিনা খালা। কখন কোথায় কোন ঝলমলে প্রত্যুষে, কিংবা প্রদোষের অন্ধকারে, গ্রীষ্মের তীব্র তাপদাহে, অথবা উত্তরের কনকনে ঠান্ডায়, বর্ষণমুখর কোনো এক সন্ধ্যায়, জ্যোৎস্না স্নাত ফাল্গুনের রাতে জন্মেছিল, সে খবর রাখেনি কেউ কোনোদিন। প্রথম চাউনিতে আলিঙ্গনরত মায়ের ঠোঁটের কোণে হাসির ঝিলিক দেখেছিল কিনা তাও জানে না কেউই। পিতার ভালোবাসা আজন্ম অধরাতার, জনৈক মহানুভব পিতৃস্নেহে কোলে তুলে নিয়েছিল, তাও সয়নি কপালে বেশি দিন। তবুও জীবন কেটেছে জীবনের নিয়মে, বেড়েছে বয়স নিজের অজান্তেই। সায়াহ্ন পেরিয়ে নির্বিকার দাঁড়িয়ে মৃত্যু উপকূলে, সদ্যজাত শিশুর মতোই ছিল না কোনো স্বপ্ন, তাই অপূরণীয় কিছুই তার নেই। ছিল না কোনো কামনা বাসনার শিহরণ, স্পর্শ করেনি কোনো জাগতিক পাপ। একদিন খুব সকালে ঘুম ভাঙেনি তার, কেবলার দিকে মুখ করে নিথর দেহে পড়েছিল মাটির শয্যায়। সকলে বলছে, আহারে বুড়িটা চলে গেছে অনন্ত যাত্রায়। একজন কবি কেবল দেখছে এক নিষ্পাপ শিশু শুয়ে আছে গভীর নিদ্রায়। জরিনা খালা একজন কবি আসলে এইভাবেই দেখেন, একজন নিষ্পাপ শিশুকেই দেখতে পান। আদিত্য নজরুল কামরুল ভাই, আপনার স্বপ্ন ভাই চেষ্টা করেছি আপনার কবিতাগুলো
বিশেষ করে 2-3টা কবিতা আমার কাছে খুবই ভালো লেগেছে আদিত্য নজরুল ভাই। প্রতীকীভাবে অনেক সুন্দর লেগেছে কবিতাটা। যাক, আমার যে জিনিসটা খুব প্রয়োজন ছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, চা চলে আসছে, আমি একটু 2 চুমুক চা খাই। ভালোবাসা নাজিম খোকন, বন্ধু ফরিদ হাসান চিশতি, অসাধারণ বন্ধু, ধন্যবাদ বন্ধু, তুমি দেখছো, এটা ভালো লাগছে। অমিতা চট্টোপাধ্যায় আসছেন, কবি, দেখছেন, শুভকামনা আপনার জন্য। হ্যাঁ, পড়ছিলাম শাহনাজ প্রামাণিক সুমনের কবিতা। শাহনাজ প্রামাণিক সুমনের আরেকটি কবিতা আত্মকথা। ধন্যবাদ অমিতা চট্টোপাধ্যায় আপনাকে। সুমন ভাইয়ের কবিতা ভালো লাগছে নাজিম খোকন, হ্যাঁ ধন্যবাদ। আত্মকথা। আমার কোনো বন্ধু নেই, ছিল না কখনো কোনো দিন, অন্যের বন্ধুকে তাই বন্ধু ভেবেছি চিরদিন। আমার কোনো ঘর বাড়ি নেই, আর তাই জেনে এসেছি এ পৃথিবী আমার। আমার কোনো প্রেমিকা ছিল না, অন্যের প্রেমিকাকে নিজের বলে ভাবতেও পারিনি কোনো দিন। গুড বয় কবি এটা। হ্যাঁ ধন্যবাদ। বেশ কিছু বছর আগে আমিও অসুখটার নাম ভুলে গেলাম। ঢোলকলমি পাতাতে একটা পোকা হয়, সেই পোকা নাকি জীবন সংহারী হয়ে উঠেছিল এবং ভীষণ সন্ত্রস্ত হয়েছিলাম সেই সময়টায়। সেই পোকা নাকি যাকে কামড়াতো সে মারা যেত, এরকম একটা গুজবও আমরা পরবর্তীতে জেনেছিলাম গুজব। অগ্রযোজন, প্রিয় শ্রদ্ধেয়জন রহিম শাহ, শুভেচ্ছা আপনাকে শ্রদ্ধা। ভাই কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। ধন্যবাদ শাহনাজ প্রামাণিক সুমন। জরিনা খালা, আমার মনে হয় যে আমার চেয়ে আপনি বেশি ভালো পড়েন। আমি একবার পড়েই আসলে সেভাবে ভালোভাবে পড়তে পারিনি। কেন জানি দিনে দিনে আপনার কণ্ঠ আরও সুন্দর হয়ে উঠছে, আরও ভালো লাগে। অনেক কবিতা পড়ছি তো পড়তে পড়তে একটু ফ্রি হচ্ছি মনে হয় আর কি। শান্তিময় মুখোপাধ্যায় আছেন, দাদা নমস্কার। কবি শান্তিময় মুখোপাধ্যায়, ভালোবাসা জানাই ভাই মুজাহিদ আহমেদ। সম্ভবত মুজাহিদ আহমেদ দেরি করে আসার কারণে ওর কবিতাগুলো বোধহয় শুনতে পাইনি। ও শুনতে পেলে আমার ভালো লাগতো। ধন্যবাদ। ঢোলকলমি, কবি শাহনাজ প্রামাণিক সুমন খুব ভ্রমণ পিয়াসী মানুষও, তার জব নেচারটাও ভ্রমণ পিয়াসী। এটা একটা কবিদের জন্য ভীষণ উপাদেয় বটে, যেখানে যা দেখে সুন্দরভাবে কবিতায় তুলে আনতে পারে। যুদ্ধ করে কবিতা আনতে হয় না, চলে আসে তাদের কবিতা। মিথ্যে কথা বলছে ভাই, প্রেমিকা ছিল, আমি জানি তো ছিল, না হলে কি আর ঘরে যে আছে সে তার সম্পর্কেও তো জানি। হ্যাঁ, এটা সাক্ষাতেই বলবো তাহলে। হ্যাঁ, খুব ভালো পড়েছেন বড় ভাই, কৃতজ্ঞতা জানাই। আবার কৃতজ্ঞতা কেন্দ্রে ভাই। ঢোলকলমি। কবে কোন অচেনা পোকা বেঁধেছিল বাসা কলমির বনে, পাতা খেয়ে খেয়ে আর বেগুনি ফুলের সুবাস নিয়ে নিজেদের করেছিল হৃষ্টপুষ্ট। অতঃপর একদিন ছড়িয়ে পড়েছিল পাড়ায় পাড়ায়, মানুষের শিরায় উপশিরায়, ছড়িয়েছিল এক অচেনা রোগ, মরেছিল মানুষ ঝাঁকে ঝাঁকে। এ কি ছিল প্রচারণা নাকি কেবলই গুজব? মুখে মুখে এ খবর ভেসে এসেছিল এই গ্রাম অবধি। কেউ আক্রান্ত হয়নি এখনো এখানে। কেবল ও বনে চড়ে বেড়ানো একটি ছাগল টাল খেতে খেতে বাড়ি ফিরত রোজ সন্ধ্যায়। তবে কি ঢোলকলমির রসে এত মাদকতা?
মানুষ শেকড় শুদ্ধ ডালপালা উপড়ে ফেলেছিল সেদিন। মুখ থুবড়ে পড়ে থাকা হালকা বেগুনি ফুলগুলো পিষ্ট করেছিল তীব্র ক্রোধে, নির্মূল করেছিল অচেনা পোকার বসত বাড়ি। বহুকাল বাদে রেললাইনের ওপারে দেয়াল ঘেরা বদ্ধভূমির পাশে নিভিতে গজিয়ে উঠেছে একখণ্ড অখণ্ড ঢোলকলমির বন। হালকা বেগুনি ফুলগুলো হাসছে, আর একদল ভ্রমর লুটে নিচ্ছে সৌরভ। ঢোলকলমি প্রত্যেকেই আমরা চিনি, এর ফুলটা অসাধারণ একটা ফুল, দেখতে খুবই সুন্দর লাগে। মাহমুদ কামাল ভাই, শ্রদ্ধেয়জন প্রিয়জন কবি দেখছেন। কামাল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন কামাল ভাই? আমাদের জন্য দোয়া করেন, যেন সবার জন্য, আমরা সবার জন্য দোয়া করি, পৃথিবীটা সুস্থ হয়ে উঠুক। আবার দেখা হবে সেই কবিতার সম্মেলনে, কবিদের সম্মেলনে। বউয়ের মার শেষ রাতে লিপি ভাবি, নাজিম খোকন বলছে। এগুলো নিয়ে আমি এখন বলবো না, সামনেই বলবো। শাহনাজ প্রামাণিকের কবিতাগুলো গাঁথুনি চমৎকার। হ্যাঁ, সুনীল সব ঠিক তাই। শাহনাজ প্রামাণিকের পরের কবিতা দুটি অপূরণীয় স্বপ্ন। অপূরণীয় স্বপ্ন। জনৈক বিজ্ঞানী স্বপ্ন দেখেছিলেন পৃথিবীর খুব কাছাকাছি বসার খানিকটা জায়গা পেলে একটা লাঠি দিয়ে গোটা পৃথিবীকেই নাড়িয়ে দিতেন। লাঠি প্রস্তুত ছিল, কিন্তু বসার জায়গাটি তিনি আর খুঁজে পাননি কখনো। জনৈক কবির আজন্ম স্বপ্ন কাব্যাঙ্গনের কাছাকাছি যদি কিছুটা বসার জায়গা তিনি পান, তবে কলমের এক খোঁচায় কবিতার এ পৃথিবীকে লণ্ডভণ্ড করে ফেলবেন। সায়াহ্ন পেরিয়ে চলেছে, তিনি তার দাঁড়ানোর জায়গাটুকুও আর খুঁজে পেলেন না। আসলে কবিদেরকেও অহংকার করতে নেই, এটাই বোধহয় কবি বুঝে চেয়েছেন। অহংকার যে কবিদের কবিত্বটাকে কোথায় নিয়ে যায়, এটা বলার অপেক্ষা রাখে না। তবু আমরা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আজকে সবার কবিতা তো পড়া হয়ে গেল মনে হয়। একটা অনুরোধ ছিল বঙ্গবন্ধুকে নিয়ে একটা কবিতা, আমি একটু দেখি, যদি আমি চট করে পেয়ে যাই তাহলে আমি সেটা শোনাবো। কবিতায় বঙ্গবন্ধু একটু যদি আমি খুঁজলেই পেয়ে যাব 2 মিনিটের মধ্যে। আচ্ছা, একটা কবিতা পেয়েছি আমি, একটা কবিতা পড়ি, আমারই লেখা, বঙ্গবন্ধুকে নিয়ে। হঠাৎ করে যেটা পেলাম সেটাই পড়ি। তুমি চলে যাওয়ার পরে মুজিব, কবিতার শিরোনামটা বলি। আপনার ছোট বোনের আইডি থেকে শুনছি ভাই, এত ভালো পড়েছেন যে আমার লেখা মনে হয়নি। তাই নাকি? আহা, ঠিক আছে, ধন্যবাদ ভাই, তুমি শুনেছো এটা। হ্যাঁ, মন ভালো করে দেয় এমন বেশ কিছু কবিতা শুনলাম। ধন্যবাদ আরিফকে। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি শুনছেন। আমি প্রায় সময়ই লাইভে, মানে প্রায় প্রতিদিনই লাইভে ছিলাম। হঠাৎ করে আমি এই প্রায় 8-10 দিন আমি একটু লাইভে আসতে পারিনি। আপনি যদি থাকেন এর পরবর্তীতে ভালো লাগবে। আর আপনার কবিতা আমি পড়তে চাই, যদি আপনি আমাকে কিছু কবিতা আমার ইনবক্সে বা আমার মেলে যদি পাঠান, তাহলে আমার খুব ভালো লাগবে আপনার কবিতা পড়তে পেরে। যাই হোক, বঙ্গবন্ধুকে নিয়ে যে কবিতা,
তোমাতে হেঁটে যাই ক্লান্তিহীন। তুমি চলে যাওয়ার পরে মুজিব, আমার স্বপ্নগুলো সাপের খোলস খোলার মতো ছড়িয়ে রেখেছি বনেদি টিনের চালের আড়ায়। সেই থেকে নোনা জল প্রস্রবণ নিয়ত জ্বলে পুড়ে জাগিয়ে রাখে এ ক্ষত দেহ। আর সর্বহারার মতো, ভ্রান্ত পথিকের মতো, দিকশূন্য নাবিকের মতো কোলাহল ভিড়ের দেশে নিয়তির কাছে সমর্পণ করে তৃপ্তির ঠেকুর তুলে নাসিকায় আনি মদমত্ত যৌবনের রতিগন্ধ সুখ। আহ্লাদে মরি প্রযুক্তিতে ভেসে আসা সুকৃত্রিম চিকন সুরের মায়ের আস্ফালনে। তোমার দেবশরীরী গন্ধ, তোমার বাতাস চেরা ভাব গম্ভীর কণ্ঠ কখনো কখনো মলম লাগিয়ে দেয় এ ক্ষত দেহে। তখন মানব কৃষক হয়ে হাতড়ে হাতড়ে খুঁজি কোনো মানবী জমিন। কোথায় মানবী জমিন এ শ্যামল মায়ায়? মুজিব, তোমার কলস্রোত মধুমতি আজ বালির প্রলয়ে বুঝে গেছে। এখানে প্রণয় নেই, প্রণয়ে প্রণয়ে জীবনের গান নেই কোনো। কিভাবে জাগবে ফের তোমার আকাশ? আমি কি আকাশ হেনা ধূসর বৃক্ষপাতা? ঝরে যাওয়ার অপেক্ষাতে কাটাবো দিন। একদিন বৃক্ষের ফাঁকে ফাঁকে জোনাকির মিটমিট আলো পথ ধরে চিনিয়েছিল আকাশ তারার পথ। স্বপ্ন জেগেছিল দূর দূরান্তে হাঁটবার। এগিয়ে যাওয়ার স্বপ্ন ধরে ধরে এখনো হাঁটছি আমি খোলস বদলের ক্ষত ক্ষত ক্ষরণ বুকে নিয়ে। হাঁটছি আকাশ তারার পথে, কেননা বুকের গভীরে আষ্টে পৃষ্ঠে রয়েছ তুমি নামের অঙ্গীকার এক মুজিব সূর্য। জোনাকি আলোর পথ ধরে আমি হাঁটছি, হেঁটে যাব ক্লান্তিহীন আকাশ তারার পথে। এই ছিল এই বঙ্গবন্ধুকে নিয়ে অনুরোধ করা একটি কবিতা, আমার নিজের কবিতা পড়লাম। আজকে যাদের কবিতা পড়লাম তাদেরকে সহ যারা আপনারা এই লাইভটি প্রথম থেকে দেখে আসছেন, এখন পর্যন্ত দেখছেন যারা, তাদের প্রত্যেকের কাছেই আমার শুভকামনা। আমরা প্রত্যেকেই যার যার সৃষ্টিকর্তার কাছে হাত তুলে আমরা ক্ষমা চাই। আমরা একটা সুন্দর ভোরের জন্য তার কাছে আমরা মিনতি জানাই যে এইভাবে আর কতদিন আমরা একটা বন্দি জীবন, একটা শ্বাসহীন জীবন, যে নিঃশ্বাস, যার নিজের নিঃশ্বাসকে বিশ্বাস করতে পারছি না, সেই জীবনটা আর কতদিন থাকবে? কতদিন এই জীবন, কতদিন পরে এই জীবন থেকে আমরা মুক্তি পাব, সেই প্রার্থনা করি আমরা সবাই। এবং আমি বিশ্বাস করি নতুন পৃথিবী, নতুন সুন্দর পৃথিবী খুব অচিরেই আমরা ফিরে পাব। সেই সাথে মানুষের মানবিক যে বিষয়টি, সেটিও বোধহয় প্রস্ফুটিত হবে, এই প্রত্যাশা করছি। এই প্রত্যাশা নিয়ে সবাইকে আগামী দিনের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই লাইভটি শেষ করলাম। আবার দেখা হবে এরকমই সময়ে কোনো এক সন্ধ্যায়। ধন্যবাদ সকলকে।